আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সে শেখ হাসিনার প্রকাশিত সাক্ষাৎকারের শিরোনাম যদি বাংলা করি তাহলে দাঁড়ায়, কোটি ভোটার নির্বাচনে অংশ নেবে না যদি আওয়ামী লীগকে বাইরে রাখা হয়। সতর্ক করেছেন বাংলাদেশের শেখ হাসিনা। বাংলাদেশের শেখ হাসিনা আওয়ামী লীগ সভানেত্রী এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী রীতিমতো আন্তর্জাতিক মিডিয়াতে ঝড় তুলেছেন। যেন তেন ঝড় নয়, এটাকে আপনি সুনামি বলতে পারেন। এটাকে আপনি মরুভূমির সবচেয়ে ভয়ানক যে ঝড়, যেটিকে সাইমুম বলা হয়। তিনটি সাক্ষাৎকার দিয়েছেন শেখ হাসিনা। সেই তিনটি সাক্ষাৎকারই শেখ হাসিনা পরিষ্কারভাবে এই কথাটা কিন্তু বলেছেন যে বাংলাদেশে সংবিধানের শাসন পুনঃপ্রতিষ্ঠা করতে হবে, আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা করতে হবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের যে লড়াই, রিস্টোরিং ডেমোক্রেসির যে লড়াই, সেই লড়াইয়ে তিনি অঙ্গীকারাবদ্ধ। বাংলাদেশে বেড়াতে এসে বেশ তোপের মুখেই যখন পড়েছেন সাংবাদিক খালেদ মহিউদ্দিন শুধুমাত্র শেখ হাসিনার সাক্ষাৎকার নিতে চেয়ে, শেখ হাসিনা যদি সাক্ষাৎকার দেন তাহলে তিনি নিতে চান, এই কথা বলে এতটাই তোপের মুখে পড়েছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো ইতিমধ্যেই আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন। তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। তো দেখার আগে বলবো, যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যেই করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সে শেখ হাসিনার প্রকাশিত সাক্ষাৎকারের শিরোনাম যদি বাংলা করি তাহলে দাঁড়ায়, কোটি ভোটার নির্বাচনে অংশ নেবে না যদি আওয়ামী লীগকে বাইরে রাখা হয়। সতর্ক করেছেন বাংলাদেশের শেখ হাসিনা। বাংলাদেশের শেখ হাসিনা সাক্ষাৎকারের সঙ্গে রয়টার্স যে ফাইল ছবিটি ছেপেছে সেখানে শেখ হাসিনাকে গার্ড অফ অনার নিতে দেখা যাচ্ছে। সম্ভবত বিদেশে কোনো সফরের সময় ছবিটি তোলা। ছবিটি নিছক অলংকার নয়, এটি একটি মেসেজ বা বার্তা। রয়টার্স বোঝাতে চেয়েছে শেখ হাসিনা এখনো আন্তর্জাতিক অঙ্গনে ততটাই প্রাসঙ্গিক যতটা ডক্টর ইউনূস নিজেকে আন্তর্জাতিক খেলোয়াড় মনে করুন না। রয়টার্স হয়তো বোঝাতে চেয়েছে যে শেখ হাসিনা আন্তর্জাতিক অঙ্গনে এতটাই প্রাসঙ্গিক যে যতই ডক্টর ইউনূস নিজেকে আন্তর্জাতিক খেলোয়াড় মনে করুন না কেন, শেখ হাসিনা এবং তার দলকে পাশ কাটিয়ে বাংলাদেশে গণতন্ত্র, স্থিতিশীলতা, রাজনীতি, উন্নয়ন কিছুই ফিরবে না। বোঝাই যাচ্ছে শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশের পর ডক্টর ইউনূসের সরকার বেশ নড়ে চড়ে বসেছে। দুদিন আগেই আমি বলেছিলাম যে আওয়ামী লীগ আন্তর্জাতিক অঙ্গনে খেলা শুরু করেছে। একে একে তিনটি পদক্ষেপ এখন সেটি প্রমাণ করছে। জাতিসংঘ মহাসচিবের কাছে তারই সহযোগী প্রতিষ্ঠানের হাই কমিশনারের বিরুদ্ধে পক্ষপাত দুষ্ট আচরণের অভিযোগ, তারপর আন্তর্জাতিক অপরাধ আদালতে ডক্টর ইউনূসের বিরুদ্ধে রোম কনভেনশনের আওতায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এবং সবশেষে 29 অক্টোবর একসঙ্গে তিনটি খ্যাতনামা আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশ। আওয়ামী লীগ সত্যি পৃথিবীর ময়দানে একটি বড় চাল দিয়ে দিয়েছে। শেখ হাসিনার এই ত্রিমুখী টেক্কা আওয়ামী লীগের আন্তর্জাতিক পাল্টা কৌশলের প্রমাণ। ডক্টর ইউনূস নিজেকে বরাবরই আন্তর্জাতিক রাজনীতির খেলোয়াড় ভাবতে ভালোবাসেন, কিন্তু শেখ হাসিনার এই ত্রিমুখী টেক্কা দেখিয়ে দিয়েছে যে আন্তর্জাতিক অঙ্গনে কে আসল খেলোয়াড়। ইউনূস এখন কেবল তার প্রতিক্রিয়া দেখাতে পারবেন এবং প্রতিক্রিয়া একটা তার ধরা পড়া অস্থিরতার মধ্যে সীমাবদ্ধ থাকবে। এমনকি তার প্রেস উইং বা তার প্রোপাগান্ডা সচিব স্থানীয় গণমাধ্যমকে ভয় দেখাচ্ছে, চিঠি পাঠাচ্ছে। বিডি নিউজ 24 গতকাল একটি নিউজ চেপেছিল যে আন্তর্জাতিক অপরাধ আদালতে গিয়েছে শেখ হাসিনার দল আওয়ামী লীগ এবং এই খবর প্রকাশ করার পর তাদেরকে চাপ দিয়ে একটি প্রতিবাদ লিপি পাঠিয়েছে প্রেস উইং থেকে এবং বিডি নিউজ 24 কে সেটি প্রকাশ করতে বাধ্য করা হয়েছে। এই বাধ্য করা এটা স্পষ্ট করছে যে শেখ হাসিনার এসব সাক্ষাৎকার, এই আন্তর্জাতিক দৌড়ঝাঁপ ইউনূস সরকারের গায়ে আগুন ধরিয়ে দিয়েছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাদের সেন্সরের হাত পৌঁছে গেছে। ইউনূস বিরোধী ইউটিউব চ্যানেল বিশ্লেষণধর্মী কন্টেন্ট সবকিছুর রিচ কমিয়ে দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। অর্থাৎ মিডিয়া নিয়ন্ত্রণের যে খেলা বা মিডিয়া নিয়ন্ত্রণের যে অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে তারা এতদিন ধরে চালাতো, আজ সেটা তারা বহু গুণে ফিরিয়ে নিয়ে এসেছে নিজেদের টিকে থাকার লড়াইয়ের জন্য। রয়টার্স, এপি এবং দ্য ইন্ডিপেন্ডেন্ট এই তিনটি বিশ্বখ্যাত গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার একদিনে প্রকাশিত হয়েছে। এক বছরেরও বেশি সময় পর আন্তর্জাতিক অঙ্গনে এটা ছিল তার প্রথম বড় উপস্থিতি। শেখ হাসিনার কথা বলছি। আর একদিনেই তিনি কথার জোরে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন। এই সাক্ষাৎকারগুলোর মূল বার্তা একটি, বাংলাদেশে যে সরকার চলছে তা অবৈধ, তাদের নিয়ন্ত্রিত বিচার ব্যবস্থা অবৈধ এবং আওয়ামী লীগের নিষেধাজ্ঞা দেশটিকে রাজনীতিহীন করে ফেলেছে, গণতন্ত্রহীন করে ফেলেছে। শেখ হাসিনা বলছেন আওয়ামী লীগকে বাইরে রেখে কোনো নির্বাচন হলে তা বৈধ হবে না, এমন নির্বাচনে কোটি কোটি মানুষ অংশগ্রহণ করবে না, ভোট দেবে না। রয়টার্সকে তিনি স্পষ্ট করে বলেছেন আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা শুধু অন্যায্যই নয় বরং আত্মঘাতী। আন্তর্জাতিক আদালতের বিচারের প্রসঙ্গেও তিনি বলেছেন এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নাটক, একটি ক্যাঙ্গারু কোর্টের বিচার। তিনি বলেন আমি হত্যার নির্দেশ দেইনি, আমার সাংবিধানিক দায়িত্ব পালন করেছি দেশকে সন্ত্রাসের হাত থেকে রক্ষা করার জন্য। এই ভাষাগুলো কূটনৈতিকভাবে যতটা পরিমিত, রাজনৈতিকভাবে তার চেয়ে আরো অনেক গভীর। তিনি সরাসরি বিশ্বকে বলছেন বাংলাদেশে যে সরকার চলছে সেটা গণতান্ত্রিক নয়, অবৈধ এবং সেই সরকারের নেতৃত্বে থাকা
মানুষটি প্রকৃত অপরাধী, অর্থাৎ ডক্টর ইউনূসকে তিনি অপরাধী বলছেন। সাক্ষাৎকার প্রকাশের দিনই সরকারের শীর্ষ পর্যায় থেকে প্রতিক্রিয়া আসা শুরু হয়েছে। প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন, বৈঠক করে বলেছেন নির্বাচন বানচালের জন্য বড় শক্তি কাজ করছে বা করবে। সবাই বুঝে নিয়েছে যে এই বড় শক্তি বলতে তিনি আসলে শেখ হাসিনাকেই বুঝিয়েছেন। আর তার প্রোপাগান্ডা সচিব তো আরো সরাসরি কথা বলেছেন। প্রোপাগান্ডা সচিব বলেছেন একবিংশ শতাব্দীতে শেখ হাসিনার চেয়ে বড় খুনি আর কেউ নেই। এই একটা মন্তব্যই প্রমাণ করছে যে কি পরিমাণ অস্থিরতা কাজ করছে তাদের ভেতর। তাদের বক্তব্যে এখন কোনো যুক্তি নেই, আছে ভয়, ভয় দেখানো মানুষকে এবং হুমকি দিয়ে কথা বলা। একই সঙ্গে তারা নির্বাচনের আগে প্রশাসনিকভাবে আওয়ামী লীগ সংযুক্ত কর্মকর্তাদের বাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন। পুরনো নির্বাচনী কর্মকর্তারা মানে ডিসিএসপি পর্যায়ে যারা 3টি নির্বাচনে যুক্ত ছিলেন তারা কেউ থাকবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ ইউনূস সরকার আগে ভাগে মাঠ গোছাচ্ছে, মাঠ ঝাড়ছে আর কি। তাদের ভয়টা আসলে এখানেই। শেখ হাসিনা যদি আন্তর্জাতিক স্বীকৃতি পেতে শুরু করেন তাহলে এই ফেব্রুয়ারির নির্বাচন তো চাঙ্গে উঠবে, এর কোনো বৈধতা থাকবে না। আওয়ামী লীগের আন্তর্জাতিক কৌশলটা এখানে স্পষ্ট। তারা দেশীয় ময়দানে দমন পীড়ন নিপীড়নের শিকার হলেও আন্তর্জাতিক পর্যায়ে তাদের যে উপস্থিতি, আইনি পদক্ষেপ এবং তথ্য যুদ্ধে তারা প্রবেশ করেছে। শেখ হাসিনার সাক্ষাৎকারগুলো ছিল সেই কৌশলের প্রকাশ্য রূপ। এই সাক্ষাৎকারের ঠিক আগেই জাতিসংঘে পাঠানো চিঠি এবং আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা, দুটো ঘটনাই আসলে আন্তর্জাতিক এজেন্ডা পুনর্গঠনের ইঙ্গিত। শেখ হাসিনা জানেন তার বিরুদ্ধে মামলা যতই রাজনৈতিক হোক, আন্তর্জাতিক গণমাধ্যমে যুক্তি তুলে ধরতে পারলে এই খেলার গতিপথ বদলে যাবে। রোম কনভেনশনের আওতায় ইউনূস সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ দায়ের, এটাও এক ধরনের পথ, এটাও এক ধরনের উপায়। ইউনূস আন্তর্জাতিক পরিসরে যতটা পরিচিত, আওয়ামী লীগের এই যে প্রচার মেশিন ততটা পরিপক্ক। এখন সেটাই কাজে লাগানো হচ্ছে। 3টি সাক্ষাৎকার মিলিয়ে শেখ হাসিনা মূলত 6টি পয়েন্ট তুলে ধরেছেন। 1 নম্বর পয়েন্ট হচ্ছে ইউনূস সরকার অবৈধ এবং তার নিয়ন্ত্রিত বিচার ব্যবস্থা বৈধতা হারিয়েছে। 2 হচ্ছে জুলাই সহিংসতায় তিনি কোনো হত্যার নির্দেশ দেননি, নিরাপত্তা বাহিনী আত্মরক্ষায় গুলি চালিয়েছে, অর্থাৎ এবং সেটা নিয়ম কানুন মেনেই। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন আক্রান্ত হয় তখন তাদের নিয়ম আছে, তখন তারা রুলস এন্ড রেগুলেশন মেনেই তারা আত্মরক্ষায় গুলি চালাতে পারে। অর্থাৎ শেখ হাসিনা এই সাক্ষাৎকারেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দোষী সাব্যস্ত করেননি, তিনি বরং তাদের পাশে দাঁড়িয়েছেন। তাদের আত্মরক্ষায় গুলি চালানোর যে অধিকার আছে তিনি সেটি স্পষ্ট করেছেন। 3 নাম্বার হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেশ রাজনীতি শূন্য করে ফেলা হয়েছে, দেশ অগণতান্ত্রিক হয়ে গেছে। আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন বৈধ নয়, এটা 4 নাম্বার। এবং 5 নাম্বারে তিনি বলেছেন তিনি দেশে ফিরতে চান, তবে নিরাপদ এবং বৈধ সরকার না আসা পর্যন্ত তিনি ফিরবেন না। আর 6 নাম্বারে তিনি বলেছেন আওয়ামী লীগ নেতৃত্ব পরিবার নির্ভর নয়, তার দল গণতান্ত্রিক ভাবেই টিকে থাকবে, কোনো ব্যক্তি বা পরিবারের উপর তার দলটি নির্ভরশীল নয়। দলটি এমন স্বয়ংসম্পূর্ণ, এমন শক্তিশালী একটি দল যে বাংলাদেশে গণতান্ত্রিক রাজনৈতিক দল বলতে আওয়ামী লীগকেই বোঝায়। এই 6টি পয়েন্টের ভেতর একটি নিরবচ্ছিন্ন বার্তা আছে, একটি স্পষ্ট বার্তা আছে। সেটি হচ্ছে তিনি এখনো বাংলাদেশে বৈধ নেতৃত্বের দাবিদার এবং তার রাজনৈতিক প্রত্যাবর্তন কেবল সময়ের ব্যাপার মাত্র। ডক্টর ইউনূস যতটা আন্তর্জাতিক মিডিয়া বান্ধব, শেখ হাসিনা ঠিক ততটাই রাজনৈতিকভাবে অভিজ্ঞ। গত 15 বছর শুধু নয়, তার পুরো রাজনৈতিক জীবনে তিনি রাজনীতি শুরুই করেছেন বিদেশে বসে, এবং এই পুরো রাজনৈতিক জীবনে তিনি আন্তর্জাতিক রাজনীতির খেলোয়াড়দের সঙ্গে খেলেছেন। এবং আপনি লক্ষ্য করে দেখবেন যে গত 15 বছরে শেখ হাসিনা যে পরাশক্তিগুলোর সঙ্গে ভারত, চায়না, রাশিয়া, আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন সবাইকে তিনি এমন ভাবে ম্যানেজ করে রাজনীতি করেছেন যে বাংলাদেশকে তিনি অন্য রাজনৈতিক ময়দানে নিয়ে গিয়ে ফেলেছিলেন। ইউনূস একজন বক্তা, ইউনূস আন্তর্জাতিক সম্মেলনে বক্তৃতা দেন, কিন্তু শেখ হাসিনা আন্তর্জাতিক রাজনীতিতে অংশগ্রহণকারী, তিনি রাজনীতির পার্ট। একসময় ইউনূসের নোবেল ছিল তার বড় সম্পদ, এখন সেটা তার সবচেয়ে বড় দায় হয়ে দাঁড়িয়েছে, কারণ আং সান সুচির মতো তাকেও নৈতিক প্রশ্ন আক্রমণ করতে শুরু করেছে। যেভাবে সুচি রোহিঙ্গা নির্যাতনের পর আন্তর্জাতিক মহলে মর্যাদা হারিয়েছিলেন, ইউনূসও আজ সেই পথে হাঁটছেন। শেখ হাসিনার সাক্ষাৎকারের পর আন্তর্জাতিক মহলে তার নৈতিক অবস্থান আরো নড়বড়ে হয়ে গেছে। শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে অনেক বেশি প্রাসঙ্গিক, অনেক বেশি ধারাবাহিক। তাকে অনেকে হয়তো বলেন মুখরা, তিনি রাজনৈতিক শিষ্টাচার মানেন না, তিনি পটপট করে কথা বলেন, কিন্তু এই কথা বলা কঠিন যে তিনি নির্বিচারে হত্যার নির্দেশ দিয়েছেন। এটি কোনো বিশ্লেষক মানতে চান না। এই কারণে মানতে চান না কারণ বিগত 15 বছরে তিনি কর্তৃত্ববাদী হয়েছিলেন বটে, কিন্তু তার শাসনকালে তিনি বিরোধীদের বিরুদ্ধে যেসব ব্যবস্থা নিয়েছেন তার সবগুলো আইনানুগ ছিল। যুদ্ধাপরাধের বিচারের কথা বলুন বা খালেদা জিয়ার মামলার কথা বলুন, যুদ্ধাপরাধের বিচার তিনি নিয়ে এসেছিলেন তাদের এজেন্ডায়, দলীয় ম্যানিফেস্টোতে, এবং মানুষের ম্যান্ডেট নিয়ে এসে তিনি যুদ্ধাপরাধের বিচার করেছেন। খালেদা জিয়ার বিচার হয়েছে নিয়মিত আদালতে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ হলো 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধু সহ তার সপরিবারে যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সেই বিচারটি তিনি করেছেন বিচারিক আদালতের মাধ্যমে। 3টি সাক্ষাৎকার দিয়েছেন শেখ হাসিনা। সেই 3টি সাক্ষাৎকারই শেখ হাসিনা পরিষ্কারভাবে এই কথাটা কিন্তু বলেছেন যে বাংলাদেশে সংবিধানের শাসন পুনঃপ্রতিষ্ঠা করতে হবে, আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা করতে হবে, এবং গণতন্ত্র পুনরুদ্ধারের যে লড়াই, রিস্টোরিং ডেমোক্রেসির যে লড়াই, সেই লড়াইয়ে তিনি অঙ্গীকারাবদ্ধ। তাহলে শেখ হাসিনা কবে ফিরবেন, কখন ফিরবেন, কিভাবে ফিরবেন? আমার মনে হয়
শেখ হাসিনার 3টি সাক্ষাৎকার পড়লে সেটা খুব পরিষ্কার। হাসিনার একই দিনে 3টি সাক্ষাৎকার আন্তর্জাতিক শীর্ষ গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বাংলাদেশে সংবাদ মাধ্যমের একটি পক্ষ এবং বিশ্লেষকদেরও কেউ কেউ কোথা থেকে যেন এসব ইন্টারভিউ থেকে বুঝে নিয়েছেন যে শেখ হাসিনা বলে দিয়েছেন বাংলাদেশে তিনি আর ফিরবেন না, এবং শেখ হাসিনা বলে দিয়েছেন তিনি বা তার পরিবারের কোনো সদস্য আওয়ামী লীগের নেতৃত্বে আর থাকবে না। তন্ন তন্ন করে খুঁজেও কোনোভাবে এই 3টি ইন্টারভিউয়ের কোনোটি থেকে আপনি এমন কোনো ইঙ্গিত পাবেন না। এমনকি বাংলাদেশের কোনো সংবাদ মাধ্যম খুশিতে একেবারে গদগদ হয়ে এমন শিরোনামও করেছেন যে আপা আর ফিরবেন না, এমন কথা নাকি তিনি জানিয়ে দিয়েছেন। আসলে 5ই আগস্টে যখন সামরিক বিমানে করে সামরিক ব্যবস্থাপনায় শেখ হাসিনাকে দিল্লিতে রেখে আসা হলো, তারপর অনেকেই প্রত্যাশা করেছিলেন যে শেখ হাসিনা মাইনাস হয়ে গেছেন। আমি আপনাদের সব সময় বলি যে রাজনৈতিক নেতৃবৃন্দের জন্য কথা বললে প্লাস, কথা না বললে মাইনাস। এই যে ধরুন খালেদা জিয়া 6ই আগস্টে মুক্তি পেয়ে গেলেন এবং তিনি একজন মুক্ত মানুষ হিসেবে বাংলাদেশে বসবাস করছেন বটে, কিন্তু মাসের পর মাস বছরের পর বছর কেটে যাচ্ছে, তিনি টু শব্দটিও করছেন না। এমন অবস্থায় তাকে নিয়ে কোনো চিন্তার উদ্বেগের কোনো কারণ থাকে না, কারণ তিনি মাইনাস হয়ে গেছেন। কিন্তু শেখ হাসিনাকে নিয়ে আপত্তি, উদ্বেগ, উৎকণ্ঠা এবং ক্ষোভের মূল কারণ কি? শেখ হাসিনা দিল্লিতে যাওয়ার পরেও মুখ বন্ধ রাখলেন না, এমনকি যেমনটা প্রত্যাশা করেছিলেন অনেকে যে তিনি একরকমের মানসিকভাবে বিপর্যস্ত হয়ে কিছুতেই আর ঘুরে দাঁড়াতে পারবেন না, এবং যদি শেখ হাসিনা ঘুরে দাঁড়াতে না পারেন তাহলে আওয়ামী লীগটাই নিঃশেষ হয়ে যাবে, আওয়ামী লীগও আর ঘুরে দাঁড়াতে পারবে না। কিন্তু দেখা গেল শেখ হাসিনা ভীষণ দ্রুত সামলে উঠে স্বল্পতম সময়ের মধ্যে তার দলীয় নেতা কর্মীদের সঙ্গে যোগাযোগ শুরু করে দিলেন এবং দলকে সংগঠিত করাই যে মূল ব্যাপার হবে, দল সংগঠিত হতে হবে, দলকে রাজপথে নামতে হবে এবং আওয়ামী লীগকে রাজনীতি করেই বাংলাদেশের রাজনীতির মাঠে ফিরতে হবে, এই বিষয়টা তিনি স্পষ্ট করে দিলেন। কিন্তু দেখেন কালকের যে 3টা ইন্টারভিউয়ে তিনি কথা বলেছেন, সেখানে কি তিনি এর বাইরে কোনো কথা বলেছেন? একেবারেই নয়। তিনি বলেছেন তখনই শেখ হাসিনা ফিরবেন যখন বাংলাদেশে একটা অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে, যে নির্বাচনে তার দল অংশ নিতে পারবে, এমন একটা অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে, সাংবিধানিক আইন, সাংবিধানিক শাসন পুনঃপ্রতিষ্ঠিত হবে, আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠিত হবে। তার আগে তিনি ভারত ছাড়ার কোনো সম্ভাবনা দেখেন না। তো তাকে হয়তো সাংবাদিকেরা প্রশ্ন করেছিলেন যে তার তো ফাঁসির রায় হয়ে যাচ্ছে নভেম্বর মাসে, তো তাহলে তিনি এর মধ্যে বাংলাদেশে ফিরে তিনি এই আইনি প্রক্রিয়ার মোকাবেলা করতে চান কিনা, তিনি আদালতে হাজির হতে চান কিনা। শেখ হাসিনা সরাসরি বলেছেন যে এটা তো একটা ক্যাঙ্গারু কোর্ট, যেটা একটা অসাংবিধানিক সরকার তার রাজনৈতিক প্রতিপক্ষদের দিয়ে তাকে পলিটিক্যালি অ্যাসাসিনেট করতে, মানে তার পরিবারকে যে রাজনৈতিকভাবে হত্যা করা হয়েছিল, তার পরিবারের শেখ পরিবারকে হত্যার যে ইতিহাস, সেই ধারাবাহিকতাতেই এই আদালতটি প্রতিষ্ঠিত হয়েছে। আর কিছু কি স্পষ্ট করে বলার প্রয়োজন আছে? তাহলে সেই পলিটিক্যাল অ্যাসাসিনেশন, সেই রাজনৈতিক হত্যার শিকার হতে কি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরে আসতে হবে, নাকি শেখ হাসিনা সত্যি কেউ ভাবছিলেন, মানে যুক্তি বুদ্ধিবাদী কোনো মানুষ ভাবছিলেন যে আমার দেশ, নয়া দিগন্ত সহ পত্রিকাগুলো বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোর বরাত দিয়ে গত কয়েক মাস ধরে যেসব খবর লিখছিল যে ঢাকা অ্যাটাক, লাখ লোকের সমাবেশ, কি 10 লাখ লোকের সমাবেশ করে ফেলবে আওয়ামী লীগ শাহবাগে, আর শেখ হাসিনা নাকি এসে ঢাকায় নামবেন, কিংবা কি সেপ্টেম্বর অ্যাটাক, যে সেপ্টেম্বরে নাকি এমন লাখ লাখ লোকের সমাবেশ ঘটিয়ে ফেলবে আওয়ামী লীগ আর শেখ হাসিনা হঠাৎ করে এসে নামবেন এই বাংলাদেশে। শেখ হাসিনার বা কোনো যুক্তি বুদ্ধিবাদী মানুষের কি এভাবে বিশ্বাস করবার কারণ আছে যে এভাবে হঠাৎ করে, মানে কি সামরিক বিমানে তিনি দিল্লি গেছেন, আবার সামরিক বিমান তাকে উড়িয়ে এনে বাংলাদেশে হঠাৎ বসিয়ে দেবেন, মানে এমন প্রক্রিয়া তো নিশ্চয়ই তিনি ভাবেন নাই। তাহলে শেখ হাসিনা একজন রাজনৈতিক নেত্রী এবং 75-এর অভিজ্ঞতা যিনি পার হয়েছেন, তিনি কি ভেবেছেন? তিনি যা ভেবেছেন তিনি সেই নকশা অনুযায়ী কাজ করছেন, যে কারণে আওয়ামী লীগের কয়েকশো লোকের মিছিল দেখলেও, কিংবা এমনকি 10, 15, 25 জনের মিছিল, তা নিয়ে অন্য সভায় বসে হাসাহাসি করা যায় বটে, কিন্তু পুলিশ কেন এদের কেউ ধরতে পারছে না, কিভাবে মিছিল হতে পারছে, এই নিয়ে আতঙ্ক কিছুতেই কাটছে না। কারণ শেখ হাসিনা জানেন দলটাকে সংগঠিত করতে হবে, দলকে ঘুরে দাঁড়াতে হবে, রাজপথ দখলে নিতে হবে, নির্বাচনী প্রক্রিয়ায় দলকে ফিরতে হবে এবং তারপর দলের নেত্রীর বাংলাদেশে ফেরার, দেশে ফেরার ব্যবস্থা হবে। 75-এ কি হয়েছিল? 75-এ দেখেন বঙ্গবন্ধু হত্যার পর প্রত্যাশা করেছিল একটি পক্ষ যে আওয়ামী লীগের রাজনীতি শেষ হয়ে গেছে, আওয়ামী লীগের রাজনীতি ঘুরে দাঁড়ালো, কিন্তু আওয়ামী লীগের নেতা, তৃণমূলের কর্মী এবং আওয়ামী লীগের নিবেদিত প্রাণ নেতৃবৃন্দের এক উদ্যোগেই। এবং সে সময় দেখেন আওয়ামী লীগ দুভাগ হয়ে গেল বটে, আব্দুল মালিক উকিল এক ভাগ আর অন্যদিকে মিজানুর রহমান চৌধুরীর ভাগ, কিন্তু দুভাগই 79 সালে প্রথম যখন নির্বাচনের সুযোগ পাওয়া গেল, 75-এ বঙ্গবন্ধু হত্যার পর অবশেষে 79 সালে এসে যখন জিয়া নির্বাচন দিলেন, তখন আওয়ামী লীগের দুটো ভাগে কিন্তু নির্বাচনে অংশ নিল। তার মানে ততক্ষণে তারা নির্বাচনী প্রক্রিয়ায়, রাজনৈতিক প্রক্রিয়ায় অংশীদার এবং সক্রিয় হয়ে উঠেছে এবং এমন দুর্দিনেও সেই দুভাগ মিলে প্রায় 30% বেশি ভোট পেল। আর 81 সালে দলের কাউন্সিলে এসে আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দই, মানে তখন যারা
আওয়ামী লীগকে দেখছিলেন তারাই সিদ্ধান্ত নিলেন যে আওয়ামী লীগ সভানেত্রী পদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনাকে নিয়ে আসতে হবে, যিনি দিল্লিতে তখন নির্বাসিত জীবনযাপন করছিলেন। এবং 81 সালের মে মাসে তারপর যখন শেখ হাসিনা এলেন দলীয় সভানেত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পর দলের সিদ্ধান্তে যে দলের নেতৃত্বে তিনিই থাকবেন, তখন যখন তিনি এলেন তখন যে বিষয়টি আতঙ্কিত করে তোলে এখন যে যেদিন শেখ হাসিনা ফিরবেন লাখ লাখ লোকের সমাবেশ হয়ে যাবে আর শেখ হাসিনা এসে নামবেন, ওই ছবিটা যে শেখ হাসিনার রাজনৈতিক প্রতিপক্ষের মাথায় ঘোরে তার কারণ হচ্ছে 81 সালের মে মাসে শেখ হাসিনা যখন এসেছিলেন বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতির দায়িত্ব নিতে, তখন সত্যি বিমানবন্দরে লাখ লাখ মানুষের ঢল নেমেছিল যারা আওয়ামী লীগের নেত্রী হিসেবে শেখ হাসিনাকে বরণ করে নিতে ওই প্রতিকূল সময়েও বিমানবন্দরে গিয়ে উপস্থিত হয়েছিলেন। কাজেই শেখ হাসিনা জানেন একটা প্রসেস আছে, একটা প্রক্রিয়া আছে, এবং সেই প্রক্রিয়ার প্রথম ধাপ দলকে সংগঠিত করা, রাজনৈতিক দল হিসেবে রাজনৈতিক প্রক্রিয়ার অধিকার আদায় করে নেওয়া, এবং নিষিদ্ধ বলে আন্ডারগ্রাউন্ডে চলে না গিয়ে নিষিদ্ধ হওয়ার পরেও একেবারে আত্মবিশ্বাসের সঙ্গে প্রকাশ্য থেকে বরাবরের মতো আওয়ামী লীগ যেভাবে দশকের পর দশক রাজনীতি করে এসেছে সবচেয়ে প্রতিকূল পরিস্থিতিতে, সেই পরিস্থিতিতে রাজনীতি করে যাওয়া এবং যত ছোট পরিসরেই হোক সেই রাজনীতিটা করতে গিয়ে একরকমের ডিস্টারবেন্স ক্রিয়েট করা রাজনৈতিক প্রতিপক্ষর মনে, এবং কিছুতেই রাজনৈতিক প্রতিপক্ষকে ভুলতে না দেওয়া যে আওয়ামী লীগ আছে, শেখ হাসিনা আছে, এবং আওয়ামী লীগ ফিরে আসতে পারে যে কোনো সময়ে, এবং আওয়ামী লীগ রাজপথে বড়সড় ভাবে ফিরে এলেই শেখ হাসিনাও ফিরবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক, আওয়ামী লীগ সভানেত্রী এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী রীতিমতো আন্তর্জাতিক মিডিয়াতে ঝড় তুলেছেন। যেন তেন ঝড় নয়, এটাকে আপনি সুনামি বলতে পারেন। এটাকে আপনি মরুভূমির সবচেয়ে ভয়ানক যে ঝড়, যেটিকে সাইমুন বলা হয়, সাইমুন বলতে পারেন, টর্নেডো বলতে পারেন। রাজনীতির ঠিক যে টর্নেডো বলতে যেটি বোঝায় বাংলাদেশের রাজনীতিতে এখন এই মুহূর্তে অল অন এ সার্টেন শেখ হাসিনার এই সাক্ষাৎকার রীতিমতো সেই টর্নেডোর মতো চলমান যা কিছু রয়েছে সবকিছুকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছেন। আমরা জুলাই সনদ নিয়ে, তারপর জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে, গণভোট নিয়ে, পিআর নিয়ে, ফেব্রুয়ারি মাসের নির্বাচন নিয়ে, সংবিধান সংশোধন নিয়ে, আইন শৃঙ্খলা নিয়ে যে সকল আলোচনা গত 14 মাস ধরে করছিলাম, তার মধ্যে মনে হচ্ছিল যে আমাদের সবকিছু এভাবেই চলবে। এখানে কোনটা লাউ কোনটা কদু এগুলো নিয়ে আমরা বিতর্ক করব। ডক্টর মোহাম্মদ ইউনূস 5 বছর থাকবেন না 50 বছর থাকবেন, নাকি তিনি এই ফেব্রুয়ারি মাসেই ইলেকশন করে চলে যাবেন, এই বিষয়গুলো নিয়ে যখন আমরা একেবারে নিজেদের তকদির মনোভাব কথাবার্তা একদম ফাইনাল করে ফেলেছি, ঠিক সেই সময়টাতে শেখ হাসিনা হঠাৎ করে অনেকগুলো আন্তর্জাতিক গণমাধ্যমে একই সঙ্গে সাক্ষাৎকার দিলেন। এটা হলো কি করে? এরকম ঘটনা তো ডোনাল্ড ট্রাম্প কখনো করতে পারেননি, আর পারবেনও না। কিংবা বিল ক্লিন্টন, বারাক ওবামা, জর্জ ডব্লিউ বুশ, বা ধরুন সেই যাকে বলা হয় ইংল্যান্ডে যদি আপনি সেই উইলিয়াম গ্লাডস্টোন থেকে শুরু করে একেবারে ঋষি সুনাক পর্যন্ত, কিংবা এখন বর্তমান যিনি প্রধানমন্ত্রী রয়েছেন কেয়ার স্টারমার পর্যন্ত, এদের জীবনে যখন তারা প্রধানমন্ত্রী ছিলেন, ঠিক নির্দিষ্ট সময়টিতে বা প্রেসিডেন্ট ছিলেন, রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, হঠাৎ করে তারা এইভাবে শেখ হাসিনার মতো অনেকগুলো এরকম আন্তর্জাতিক গণমাধ্যম, ভারত থেকে শুরু করে ইংল্যান্ড থেকে আমেরিকা, একই দিনে একই ইস্যু নিয়ে ডিজায়ার অনুযায়ী, মানে তাদের ডিজায়ার অনুযায়ী একটা সিঙ্গেল কাজ তারা করতে পেরেছেন, একটা ঘটনা দেখান তো। 2 নম্বর হলো যে তাদের যখন ক্ষমতা চলে গেছে কেউ তাদেরকে ডেকে জিজ্ঞাসা করেনি। এখন বলেন তো বিল ক্লিন্টন, বারাক ওবামা, কিংবা ধরুন সেই ইংল্যান্ডের আপনি 10 জন সাবেক প্রধানমন্ত্রী, এদের নামও কেউ জানে না, আমরা সবাই ভুলে গেছি তাদের নাম। আপনি থেরেসা মে কিংবা সেই টনি ব্লেয়ার, আপনি টনি ব্লেয়ারকে যদি টিকিট ভাড়া দেন, টিকিট পাঠান আর হোটেল ভাড়া দেন আর $5,000 আপনি দেন, আপনি বাংলাদেশে এনে আপনি তাকে একেবারে আপনার বাড়িতে নিয়ে যেতে পারবেন, বিয়ের অনুষ্ঠানে নাচাতে পারবেন। দিস ইজ দ্য রিয়ালিটি। তো সেইখানে এবং সেই খবর মানে টনি ব্লেয়ার আসছে আমাদের বাংলাদেশে ছাপা হবে, কিন্তু ব্রিটেনের একেবারে রাস্তার যে ওপেন টি বাস্কুপ মার্কা পত্রিকা, সেই পত্রিকায় টনি ব্লেয়ারকে নিয়ে কোনো খবর ছাপা হচ্ছে না, হবেও না। একমাত্র ফেসবুক টুইটার হলো তাদের একমাত্র ভরসা। তো সেখানে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী, যাকে আমরা ফ্যাসিস্ট বলছি, যাকে আমরা ফাঁসিতে লটকাবো খুব তাড়াতাড়ি, যাকে আমরা ভারত থেকে ধরে আনবো, ধরে এনে তাকে আমরা এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেবো যে শাস্তিতে সারা পৃথিবী কম্পমান হয়ে উঠবে এবং বাংলাদেশের মানুষ ভীত সন্তুষ্ট হয়ে যাবে যে একটা কাজের কাজ হয়েছে, বাপের বেটা দাদা মিয়া একটা কাজ করেছেন বটে। ঠিক সেই সময়টাতে এরকম একটা সাক্ষাৎকার, তাও আবার যেন তেন নয়, আপনার ইন্ডিপেন্ডেন্ট, ব্রিটেনের দ্য গ্রেটেস্ট এবং সবচেয়ে নামকরা প্রভাবশালী পত্রিকা দ্য ইন্ডিপেন্ডেন্ট, এএফপি, তারপরে এপি, হিন্দুস্তান টাইমস, রয়টার্স,
মানে এই কথাগুলো কি আপনাকে নতুন করে বলতে হবে বলেন তো? অ্যাজ ইট ইজ, মানে বিশ্ব গণমাধ্যম বলতে এদিকে বোঝায়। এর বাইরে টাইম ম্যাগাজিন, তারপরে সমপর্যায়ের টাইম ম্যাগাজিন, ওয়াশিংটন পোস্ট, এরপর যাকে বলা হয় টাইম ম্যাগাজিন, ওয়াশিংটন পোস্ট, এরকম দ্য টেলিগ্রাফ, এরকম আরো 3-4টা পত্রিকা আছে। তো এর আগে তো এখন শেখ হাসিনার সংবাদ ছাপা হলো, এর আগে তো ঠিক এই পত্রিকাগুলোতে সজীব ওয়াজেদ জয়ের সাক্ষাৎকার ছাপা হয়েছে। মানে এটা একটা মিরাকেল না? টোটাল জিনিসটা হিসাবগুলো সব এলোমেলো করে দিয়েছে। যে সরকার তাকে ফাঁসিতে লটকানোর জন্য, শেখ হাসিনাকে ফাঁসিতে লটকানোর জন্য একেবারে কনফার্ম যে আমাদের এখান থেকে তার বিরুদ্ধে যে সকল অভিযোগ আনা হয়েছে, অকাট্য প্রমাণ, 1400 লোক হত্যা করেছে ইত্যাদি ইত্যাদি, আর অনেক কিছু, কাজে ফাঁসি তো হবেই, ফাঁসি তো হবে, এতে কোনো সন্দেহ নেই। এটা নিয়ে আমরা যখন এক ধরনের চিল মোড়ে আছি, ঠিক সেই সময়টাতে এই সাক্ষাৎকারগুলো সরকারের মধ্যে রীতিমতো অস্থিরতা তৈরি করেছে। বাংলাদেশে বেড়াতে এসে বেশ তোপের মুখেই যখন পড়েছেন সাংবাদিক খালেদ মহিউদ্দিন, শুধুমাত্র শেখ হাসিনার সাক্ষাৎকার নিতে চেয়ে, শেখ হাসিনা যদি সাক্ষাৎকার দেন তাহলে তিনি নিতে চান, এই কথা বলে এতটাই তোপের মুখে পড়েছেন এবং জুলাই আন্দোলনের পক্ষের লোকজন তার এতটাই সমালোচনা করছে এবং হুমকি দিচ্ছে, এমনকি তার বিকৃত ছবি দেয়ালে টাঙিয়ে সেগুলোকে জুতা মারা, ইটপাটকেল মারার প্রতিযোগিতা ছাড়া হচ্ছে, এরকম নানা বাজে কর্মকাণ্ড যখন দেখছি শেখ হাসিনার সাক্ষাৎকারকে কেন্দ্র করে, সাক্ষাৎকার নিতে চাওয়ার ইচ্ছা পোষণকে কেন্দ্র করে, ঠিক সেই সময় আজকে সবাইকে অবাক করে দিয়ে যে ঘটনাটা ঘটালো রয়টার্স, বাংলা মানে পৃথিবী বিখ্যাত সংবাদ মাধ্যম বার্তা সংস্থা রয়টার্স, তারা শেখ হাসিনার ইন্টারভিউ প্রকাশ করেছে। রয়টার্সকে শেখ হাসিনা গত 14.5 মাসে ক্ষমতা ছাড়ার পর থেকে এই প্রথম কোনো গণমাধ্যমে সাক্ষাৎকার দিলেন, সেটা রয়টার্সকে। শেখ হাসিনা কেন এতদিন কোনো গণমাধ্যমকে সাক্ষাৎকার দিচ্ছেন না, ভারত গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করে রেখেছে কিনা, এরকম নানা আলোচনা হতে দেখেছি। সেই আলোচনার মাঝে বাংলাদেশে যখন তার সাক্ষাৎকার নেয়াকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছে একদিন আগেই, ঠিক সেই সময় রয়টার্সকে শেখ হাসিনার দেয়া এই সাক্ষাৎকার বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। খবরটি রয়টার্সকে উদ্ধৃত করে খবরটি নিশ্চিত করেছে আর এক জাদ্রেল গণমাধ্যম বিবিসি বাংলা এই খবরটি নিশ্চিত করেছে। সেখানে বিবিসি বলছে রয়টার্সের সঙ্গে শেখ হাসিনা ইমেইলে সাক্ষাৎকার দিয়েছেন। রয়টার্স প্রশ্নগুলো ইমেইলে পাঠিয়ে দিয়েছিল শেখ হাসিনাকে, শেখ হাসিনা ইমেইলে সেই উত্তরগুলো দিয়েছেন। কি বললেন শেখ হাসিনা? হঠাৎ করে রয়টার্সকে সাক্ষাৎকার দেওয়ার মধ্য দিয়ে কি বার্তা দিতে চাইলেন? দেশে যখন রাজনৈতিক পরিস্থিতি বেশ উত্তাল অবস্থার দিকে যাচ্ছে, জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে যখন একটা ক্যাওয়াজ তৈরি হওয়ার পথে, তখন শেখ হাসিনার এই সাক্ষাৎকার কতটা রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ সেটা একটু বুঝে ওঠার চেষ্টা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম অনেক জল্পনা কল্পনা, অনেক কিছু বাংলাদেশে তার সাক্ষাৎকার নেয়াকে কেন্দ্র করে যাচ্ছে, তাই বাজে পরিস্থিতি, সাংবাদিক খালেদ মহিউদ্দিনের রীতিমতো মুন্ডুপাত করে ফেলার চেষ্টা, এরকমটা যখন দেখছি তখন শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্সকে উদ্ধৃত করে বিবিসি বাংলা সেই তথ্যটা নিশ্চিত করেছে। বিবিসি বাংলা তাদের শিরোনামে যেটা বলতে চাইছে সেটা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে যে আওয়ামী লীগকে অংশ নিতে না দেয়া হলে লাখ লাখ সমর্থক নির্বাচন বয়কট করবে রয়টার্সকে শেখ হাসিনা। একাধিকবার এই লাখ লাখ শব্দটা ব্যবহার করা হয়েছে। লাখ লাখ শব্দটা ব্যবহার করলেই ব্যাপারটা একটু কানে বাজে। যখন আমরা দেখেছি যে কিছুদিন আগে বিদেশি একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে আমাদের প্রধান উপদেষ্টা বলেছিলেন যে আওয়ামী লীগের লাখ লাখ সমর্থক আছে, এটা আমি বিশ্বাস করি না। কদিন আগে গোলাম মাওলা রনি বলেছিলেন যে আওয়ামী লীগের এখন যারা ডাই হার্ডেড সমর্থক সেই সংখ্যা 7 কোটি মতো, যেটা 1971 সালের জনসংখ্যার সমান। তিনি 35% আওয়ামী লীগের সমর্থক হিসাব করে বলেছিলেন যে 7 কোটি আওয়ামী লীগের সমর্থক রয়েছে। এই বিপুল সংখ্যক সমর্থককে বাদ দিয়ে নির্বাচন কিংবা অন্যান্য যে কোনো কিছু করতে যাওয়াটা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না। এই সমর্থক কতটুকু আছে না আছে এই ব্যাপারগুলো নিয়ে যখন যথেষ্ট বিতর্ক চলছে, তখন শেখ হাসিনা রয়টার্সকে এই লাখ লাখ শব্দটা একাধিকবার ব্যবহার করেছেন। এটাও একটা সিগনিফিকেন্ট ব্যাপার মনে হচ্ছে। তাহলে কি প্রশ্ন জাগে যে আওয়ামী লীগের সমর্থক লাখ লাখ, মানে কোটির ঘরে নেই? এই তির্যক প্রশ্নটাও কিন্তু করা যেতে পারে। যাই হোক, শেখ হাসিনা কি বললেন সেটা একটু চলুন জেনে নেওয়া যাক। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশ নিতে না দেওয়া হলে দলটির লাখ লাখ সমর্থক এই নির্বাচন বয়কট করবে। নয়াদিল্লিতে বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেছেন। নির্বাসনে থাকা শেখ হাসিনা বুধবার বার্তা সংস্থা রয়টার্সকে ইমেলে পাঠানো প্রশ্নের উত্তরে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন। সেটা গত বুধবারে ঘটেছে এই ঘটনা, মানে প্রশ্নের উত্তরগুলো গত বুধবারে তিনি দিয়েছেন। শেখ হাসিনা বলেছেন তার দলকে বাদ দিয়ে হওয়া নির্বাচনের মাধ্যমে যে সরকারই হোক তাদের সময়ে তিনি দেশে
ফিরবেন না এবং তিনি ভারতেই অবস্থান করবেন। এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য। সেটা হচ্ছে যে আগামীতে নির্বাচনের মাধ্যমে যে সরকারি ক্ষমতায় আসুক সেই সময়ও তিনি দেশে ফিরবেন না, ভারতেই অবস্থান করবেন। তো প্রিয় দর্শক, আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন। তো দেখে কি বুঝলেন, কি জানলেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আবারও বলছি, যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যেই করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।